স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে চলেছেন আপনাদের সবার প্রিয় মকসুদ ভাইয়ের লেখা নবু পাগলার আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যিই অসাধারণ একটি ঘটনা আজকে মকসুদ ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি মকসুদ ভাইয়ের লেখা নবু পাগলার ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূতাড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ আবারও আপনাদের মাঝে নবু পাগলার ভয়ঙ্কর আরও একটা ঘটনা নিয়ে আসলাম। আশা করি আজকের ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য যে ঘটনাটি নিয়ে আসলাম সেটা হচ্ছে রহিমউদ্দিনের ঘটনা। রহিমউদ্দিন একজন সুদখোর। তার কাজ হচ্ছে সবসময় মানুষকে লাভের ওপর টাকা দেওয়া। সে সবসময় এটাই মনে করত সে সুদের ওপর টাকা দিয়ে মানুষের উপকার করছে, আর তার বিনিময়ে মানুষের থেকে যে কয়টা টাকা বেশি আনে সেটা নাকি মানুষ তাকে ভালোবেসে দেয়। এলাকার ইমাম থেকে শুরু করে মুরব্বী যারা আছে সবাই তাকে প্রায় সময় বোঝাতো সুদ খাওয়া হারাম, কিন্তু সে তাদের উল্টো বুঝ দিত। আমি তো মানুষকে টাকা দিয়ে উপকার করি, আর তার বিনিময়ে মানুষ আমাকে কিছু টাকা ভালোবেসে দেয়। আপনারা যে সাধু বেশে মানুষের ক্ষতি করেন সেটা কি হারাম না? মসজিদের ইমামের বেতন দেন না ঠিক মতো, মসজিদের ক্যাশিয়ার আর সভাপতি মিলে মসজিদের টাকা মেরে দেন, আর প্রতি শুক্রবার নামাজ পড়তে মসজিদে গেলেই শোনা যায় ইমামের বেতন দেওয়া হয়নি। প্রতি মাসে গ্রাম থেকে চাউল উঠানো হয়, সেই টাকা কোথায় যায়? আর প্রতি শুক্রবার দান বক্সে কম করে হলেও 1000 থেকে 1200 টাকা হয়। প্রতি মাসে 4টা শুক্রবার পাওয়া যায়, সেই হিসাবে 1000 করে হলেও 4000 টাকা, আর চাউল উঠিয়ে বিক্রি করেন কম হলেও আরো 10,000 টাকা। সব মিলে হয় 14,000 টাকা। এদিকে ইমাম সাহেবের বেতন মাত্র 8,000 টাকা। তারপরেও তো প্রতি মাসে ইমামের টাকা বাকি পড়ে। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? কেউ কিছু বলতে গেলেই রহিমউদ্দিন এই যুক্তি দাঁড় করিয়ে দেয়। এর জন্য গ্রামের মানুষ আর তাকে কিছু বলতে চায় না। অন্যদিকে রহিমউদ্দিন তাদের এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, যার ফলে সে তার সুদের ব্যবসা ঠিকমতোই করে যাচ্ছে। যদি কেউ সময় মতো তার টাকা ফেরত না দেয় তাহলে সে তাদের জমি নয়তো বাড়ি দখল করে নেয়। রহিমউদ্দিন প্রভাবশালী হওয়ার কারণে কেউ কিছুই বলতে যেত না, আর কেউ প্রতিবাদও করত না। এদিকে রহিমউদ্দিনের 3 ছেলে, 2টা ঠিক তার মতোই হয়েছে, কিন্তু একজন হয়েছে ভিন্ন। সে তার বাবার এই কাজকর্ম থেকে অনেক দূরে থাকে, আর তার বাবাকে সবসময় একটাই কথা বলে, বাবা তুমি যা করছো এটা ভুল কাজ, সুদ হারাম।
তুমি সুদ খাওয়া বাদ দাও, আল্লাহ তোমারে অনেক কিছু দিয়েছে। তখন রহিমউদ্দিন উত্তর দিত, আমি যদি মানুষকে টাকা দেওয়া বন্ধ করে দেই তাহলে তো মানুষ না খেয়ে মারা যাবে, দোকানগুলোতে মালামাল আনতে পারবে না। এইগুলো বলে চুপ করিয়ে দিত তার ছোট ছেলেকে। বলতে গেলে রহিমউদ্দিনের বউ আর তার ছোট ছেলে এই দুইজন সবসময় তার বাবার বিরুদ্ধে ছিল। তারা কখনো রহিমউদ্দিনের এই কাজকর্ম সমর্থন করত না, আর এতে রহিমউদ্দিনের কিছুই যায় আসে না। এমন করে রহিমউদ্দিনের পরিবার বেশ ভালোই চলছিল, কোনো রকম সমস্যাই হচ্ছিল না। রহিমউদ্দিন তার তাণ্ডব চালিয়ে যেতে লাগলো। গফুর মিয়া তাদের গ্রামের একজন বৃদ্ধ লোক। তার একটা মেয়ে ছিল, আর সেই মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু গফুর মিয়া একজন গরিব মানুষ ছিল, তার পক্ষে মেয়ের বিয়ে দেওয়ার মতো খরচ ছিল না। সবাই তো জানেন, একটা মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের বাবার অনেক টাকা বহন করতে হয়, আর এই সামর্থ্য গফুর মিয়ার ছিল না। তার একটা জমি ছিল, এটাই শেষ সম্বল। এই জমিতে ফসল ফলিয়ে বাবা মেয়ে তাদের নিজেদের খরচ চালাতো। এইদিকে গফুর মিয়ার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আসলো। গফুর মিয়ার মেয়ে রোজিনা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মেয়ে। মানুষ কথায় বলে গোবরে পদ্ম ফুল, রোজিনার ক্ষেত্রে ঠিক এটাই ছিল। গরিবের ঘরে রাজকন্যা, আর তাই একজন ভালো ব্যবসায়ী ছেলে রোজিনাকে দেখে পছন্দ করে ফেলে। আর একদিনেই বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। জামাই পক্ষ ১ টাকাও দাবি করে নাই। এক কথা বলতে গেলে যৌতুক ছাড়াই তারা রোজিনাকে নিয়ে যাবে। কিন্তু এইদিকে গফুর মিয়া তার মেয়েকে ছোটখাটো একটা আয়োজন করে বিয়ে দেবে। তার একটা মাত্র মেয়ে, গরিব হতে পারে কিন্তু তার মনটা ছিল অনেক বড়। আর তাই গফুর মিয়া সিদ্ধান্ত নিল রহিমউদ্দিনের থেকে কিছু টাকা সুদে আনবে, আর ফসল কেটে সেই টাকা শোধ করে দেবে। এই বিষয় নিয়ে রোজিনার সাথে কথা বলল গফুর মিয়া। রোজিনা এমন কথা শুনে এক কথায় না বলে দিল, কিন্তু গফুর মিয়া কিছুতেই শুনছে না রোজিনার কথা। তার একটাই মেয়ে, আর তার বিয়েতে কিছু মানুষকে দাওয়াত না দিতে পারলে মনে শান্তি আসবে না। যেমন ভাবা তেমন কাজ। জমির দলিল রেখে গফুর মিয়া টাকা আনলো রহিমউদ্দিনের থেকে। এই বিষয়টা নিয়ে রোজিনা অনেকটাই রেগেছিল, কিন্তু বাবার যা ভালো মনে হলো সেটাই করলো। আর তাই রোজিনা তেমন কিছু বলে না। কিছুদিনের মধ্যেই রোজিনার বিয়ে হয়ে গেল। তাদের দিন ভালোই যাচ্ছিল। সত্যি বলতে রোজিনার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো ছিল, আর রোজিনাকে সবাই অনেক আদর করত। এমন করে চলে গেল ৪ মাস, আর এইদিকে রোজিনা তখন প্রেগনেন্ট। এই কথা শুনে রোজিনার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়, আর রোজিনার জামাই তো আরো বেশি খুশি হয়, সে বাবা হবে। আর এই খুশিতে রোজিনার জামাই একটা সিদ্ধান্ত নিল। রোজিনার বাবা গফুর মিয়া জমির দলিল দিয়ে যেই টাকা এনেছিল সেই টাকা উনি নিজেই পরিশোধ করে দেবে। রোজিনা জমির বিষয়টি আরো আগেই তার স্বামীকে বলেছিল, আর জমির দলিল দিয়ে টাকা এনেছে শুনে রোজিনার জামাই অনেক রাগ করেছিল। যাই হোক, এবার সে টাকা নিয়ে রোজিনার বাড়িতে গেল, আর রোজিনাও তার সাথে তাদের বাড়িতে আসলো। জামাই আর মেয়েকে দেখে গফুর মিয়া অনেক খুশি হলো। রোজিনার জামাই বলল, বাবা, আপনার জন্য ২টা খুশির খবর নিয়ে আসলাম। প্রথমটা হলো আপনি নানা হতে যাচ্ছেন। এই কথা শুনে গফুর মিয়া এই বৃদ্ধ বয়সেও খুশিতে লাফ দিয়ে উঠলেন। তার এই কাণ্ড দেখে রোজিনা ও তার জামাই অনেক লজ্জা পেল আর হাসতে লাগলো। তখন রোজিনার জামাই দ্বিতীয় খুশির কথাটা বললেন, আর এটা শুনে গফুর মিয়া তেমন একটা খুশি হলো না। রোজিনার জামাই বলল, বাবা, রহিমউদ্দিনের কাছে আপনার যে দলিলটা রাখা আছে সেটা গিয়ে নিয়ে আসেন। এই নেন টাকা, আর এখন গিয়ে ওনাকে টাকা ফিরিয়ে দিয়ে আসেন আর দলিলটা নিয়ে আসেন। গফুর মিয়া টাকা নিতে রাজি হচ্ছে না। তখন রোজিনা বলল, বাবা, এই জমিটা কার বলো তো? তখন গফুর মিয়া বলল, এটা আমার নাতির জমি। আমি আমার এই জমি আমার নাতির নামে লিখে দিয়ে যাব। তরেও দেবো না আর জামাইকেও দেবো না। এই কথা শুনে রোজিনা আর তার স্বামী আবারও একটা হাসি দিয়ে বলল, বাবা, আপনার জমি লাগবে না, আল্লাহ আমাদের অনেক দিয়েছে।
আর আপনার নাতির জমি অন্যজনের কাছে থাকবে কেন? এই নেন টাকা আর দলিল নিয়ে আসেন। যখন ফসল আসবে তখন আপনার মেয়েকে টাকা দিয়ে দেন। গফুর মিয়া তখন রাজি না হয়ে আর পারল না। গফুর মিয়া আর রোজিনার জামাই মোজাম্মেল তারা দুইজন গেলেন দলিল আনতে। তাদের দেখে রহিমউদ্দিন বলতে লাগলো, কি গো গফুর মিয়া, আরো টাকা লাগবে নাকি? জামাই নিয়ে চলে আসলো আমার বাড়িতে। তখন গফুর মিয়া বলতে লাগলো, রহিমউদ্দিন, আমি টাকা নিতে আসি নাই, আমি তোমারে টাকা দিতে আসছি আর আমার জমির দলিলটা নিতে আসছি। এই কথা শুনে রহিমউদ্দিন বলতে লাগলো, কিসের দলিল আর কিসের জমি? এই কথা শুনে গফুর মিয়া আর তার জামাই মোজাম্মেল দুইজনের যেন আকাশ থেকে পড়ল। গফুর মিয়া বলতে লাগলো, কেন ভুইলা গেছো নাকি? আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম জমির দলিল রেখে, আর তুমি আমার থেকে দলিল নিলা আর টিপসই নিয়ে তারপর টাকা দিছিলা। আমি বলছিলাম ফসল কেটে তোমার টাকা শোধ করে দেব। রহিমউদ্দিন একটা হাসি দিল আর বলতে লাগলো, গফুর মিয়া, তুমি মুরব্বী মানুষ, তারপর আবার জামাইকে নিয়ে আসছো, তাই আর অপমান করলাম না। তুমি আমার কাছে এই জমি বিক্রি করে দিছো আর এখন আসছো জমি নিতে। এই জমির মালিক আমি। গফুর মিয়া তো অবাক হয়ে গেল এই কথা শুনে। রোজিনার জামাই মোজাম্মেল তখনও চুপ হয়ে সবকিছু শুনছিল, কারো কথার কোনো উত্তর দিচ্ছে না। আর ঠিক তখন রহিমউদ্দিনের ছোট ছেলে আসলো আর তার বাবা রহিমউদ্দিনকে বলতে লাগলো, বাবা, আপনি এসব কি বলছেন? গফুর কাকা আপনার কাছে কবে জমি বিক্রি করেছে? যেদিন উনি দলিল নিয়ে টাকা নিয়েছে সেদিন তো আমিও সেখানে ছিলাম। তাহলে আপনি এসব কি বলছেন? আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না। ঠিক তখন রহিমউদ্দিনের বাকি দুই ছেলে সেখানে চলে আসে আর তার ছোট ভাইকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে গফুর মিয়াকে অপমান করে তাড়িয়ে দিল। যাওয়ার সময় মোজাম্মেল একটাই কথা বলে গেল, অসহায় মানুষের সাথে বেইমানি করলে তার ফল ভালো হয় না, এই কথাটা মাথায় রাখেন। এটা বলে চলে গেল। বাড়িতে গিয়ে গফুর মিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কারণ তার নাতিকে জমিটা দিয়ে যেতে পারলো না। এর চাইতে কষ্টের আর কি হতে পারে? গফুর মিয়ার মৃত্যুতে তার মেয়ে রোজিনা অনেক অসুস্থ হয়ে পড়ল। রোজিনা তার জামাই মোজাম্মেলকে বলল, যেভাবেই হোক এই জমি তাকে এনে দিতে, বাবার শেষ স্মৃতিটা তার ধরে রাখতে হবে। তখন মোজাম্মেল বলল, ঠিক আছে, আমি আবারও যাব রহিমউদ্দিনের কাছে। পরের দিন মোজাম্মেল আবারও গেল রহিমউদ্দিনের বাড়িতে। সেখানে গিয়ে মোজাম্মেল আবার সেই জমির দলিল চাইলো আর দ্বিগুণ টাকা দেওয়ার অফার দিল। কিন্তু রহিমউদ্দিন কিছুতেই রাজি হয়নি, কারণ এই জমিটা রহিমউদ্দিন কিছুতেই হাতছাড়া করতে রাজি না। তখন মোজাম্মেলকেও অপমান করলো আর তাড়িয়ে দিল। এমন করে চলে গেল 6 মাস। এদিকে রোজিনার একটা সুন্দর ছেলে সন্তান হলো, সবাই অনেক খুশি। অন্যদিকে রহিমউদ্দিনের কষ্ট শুরু হলো। সেই জমিটা দেখতে গেল আর আর সেখানে গিয়ে দেখে একজন বৃদ্ধ লোক তার জমির ওপর শুয়ে আছে। রহিমউদ্দিন বলতে লাগলো, কে রে তুই, আমার জমির উপরে এমন করে শুয়ে আছিস? কিন্তু সেই বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিচ্ছিল না। সে তার মতো করে শুয়ে আছে। এদিকে রহিমউদ্দিন চিল্লাতে চিল্লাতে সেই বৃদ্ধের কাছে আসতে লাগলো। তখন রহিমউদ্দিন বৃদ্ধের কাছে গেল আর বৃদ্ধকে দেখে তার চোখ দুইটা কপালে উঠে গেল। সে সেখানে গিয়ে দেখলো এই বৃদ্ধটা আর কেউ না, এটা তো গফুর মিয়া। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? গফুর মিয়া তো মারা গেছে, তাহলে সে কি করে এখানে আসলো? গফুর মিয়া তখন ভয়ঙ্কর কণ্ঠে একটাই কথা বলতে লাগলো, দিয়ে দে, আমার জমি আমাকে দিয়ে দে। আমি আমার জমিটা আমার নাতিকে উপহার দেব। রহিম, এখনো সময় আছে, আমার জমি আমারে ফিরিয়ে দে। তখন রহিমউদ্দিন বলতে লাগলো, এইটা আমার জমি আর আমি এই জমি কাউরে দেব না। আর তখন সে দেখলো সেখানে কেউ নেই। আরো একটা ধাক্কা খেলো রহিমউদ্দিন
আরে, মাত্রই তো দেখলাম এখানে গফুর মিয়া শুয়েছিল, তাহলে চোখের পলকে সে কোথায় চলে গেল? তখন রহিমউদ্দিন ভাবলো এটা হয়তো তার মনের ভুল ছিল। তারপর সেখান থেকে রহিমউদ্দিন বাড়িতে ফিরে আসলো। কিন্তু রহিমউদ্দিন একটা জিনিস খেয়াল করলো, তার পিছে পিছে কে যেন হাঁটছে। কিন্তু যখন পিছনে ফিরে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না। কিন্তু তার এমন মনে হয় তার পেছনে কেউ একজন আছে, কিন্তু দেখা যায় না। রহিমউদ্দিন এভাবেই বাড়িতে চলে আসে, আর এই ঘটনা কাউকেই কিছু বলে না। রাত হয়ে গেল। রহিমউদ্দিন একটা সময় ঘুমিয়েছিল, হঠাৎ বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। সেই চিৎকার শুনে তাদের সবারই ঘুম ভেঙে গেল। সবাই ঘরের বাইরে গেল, আর সেখানে গিয়ে দেখে তার বড় ছেলের লাশ ঝুলে আছে বাড়ির উঠানের আম গাছটায়। তার নিচে বসে আছে তার মেজো ছেলে, বসে বসে ঝুলন্ত লাশের দিকে তাকিয়ে হাসছে, আর হালকা বাতাসে বড় ছেলের লাশটা দুলছে। এই দৃশ্য দেখে রহিমউদ্দিন চিৎকার করতে লাগলো। তখন মেজো ছেলে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, রহিম, চুপ, একদম চুপ, কোনো আওয়াজ করবি না। দেখছিস না আমি এখানে আছি? তোর আওয়াজে আমার বিরক্ত লাগছে। যা ঘরে যা, এখানে তোদের কোনো কাজ নেই। এটা বলে মেজো ছেলে কামাল লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আর এক দৌড়ে সেই আম গাছে উঠে গেল। সেখানে উঠে কোথায় যেন হারিয়ে গেল। সবাই মিলে কামালকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। এইদিকে এক ছেলের মৃত্যু হলো, অন্যদিকে আরেক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রহিমউদ্দিন প্রায় পাগলের মতো হয়ে গেল। দুপুরে যখন সবাই বড় ছেলের লাশ নিয়ে কবরে গেল, তখন সবাই অবাক হয়ে গেল। সবাই তখন দেখলো কামাল সেই কবরের পাশে বসে আছে, আর কবরের দিকে তাকিয়ে হাসছে। তখন কিছু মানুষ দৌড়ে কামালের কাছে যায়, আর কামালকে একটা ধাক্কা দিতেই সে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে কামালকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে বড় ছেলের লাশ দাফন করা হলো। এবার কামালের সাথে শুরু হলো অদ্ভুত অদ্ভুত ঘটনা। কামাল সেদিনের পর থেকে কারোর সাথে কথা বলতো না, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত আচরণ করত। একদিন দুপুরে কামাল বসেছিল, তখন রহিমউদ্দিন কামালের কাছে যায়, আর কামালকে জিজ্ঞেস করলো কি হয়েছে তার। কামাল তখন একটা হাসি দিয়ে বলল, শুনবি আমার কি হয়েছে? তাহলে আমার কাছে আয়। এটা বলে রহিমউদ্দিনকে তার কাছে ডাকলো। যেই রহিমউদ্দিন তার কাছে গেল, ঠিক তখন কামাল অনেক জোরে একটা লাথি দিল, আর সেই লাথিকে রহিমউদ্দিন অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ল, আর অনেক আঘাতও পেল। এদিকে কামাল ভয়ঙ্কর কণ্ঠে তখন বলতে লাগলো, কাউকে ছাড়বো না, সব কয়টাকে শেষ করে দেব। কেউ বাঁচবি না, মরবি, তোরা সবাই মরবি। রহিমউদ্দিন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। এদিকে গফুর মিয়ার কথা তার একদম মনেই নেই, কারণ সেদিনের ঘটনাটা তিনি মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছেন। তবে রহিমউদ্দিন এটা বুঝতে পারলো তার পরিবারের সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে, আর তাই তিনি একজন কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেমন ভাবনা তেমন কাজ, সে একটা কবিরাজ নিয়ে আসলো তার বাড়িতে। কবিরাজ তাদের বাড়িতে এসে বাড়ির চারপাশে ঘুরে দেখলো, আর তার ব্যাগ থেকে একটা মাথার খুলি বের করলো। বাড়ির উঠোনে বসে গেল তার নিজের সব জিনিসপত্র নিয়ে। মাথার খুলির উপর অল্প কিছু সিঁদুর ছিটিয়ে দিল, আর তার ব্যাগ থেকে 4টা ডিম বের করলো। ডিমগুলো মাথার খুলির পাশে রাখলো, আর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ করে মাথার খুলিটা কাঁপতে শুরু করে, তার সাথে ডিমগুলো কাঁপতে লাগলো। চারদিকে নেমে আসলো অন্ধকার। সবাই এই দৃশ্য দেখে অনেক ভয় পেতে লাগলো। ঠিক তখন কামাল তার রুম থেকে বের হয়ে আসলো। তার চোখগুলো ছিল একদম রক্ত লাল, আর অনেক বড় বড়। কামালের এই চেহারা দেখে সবাই আরো বেশি ভয় পেয়ে গেল। কামাল ঘর থেকে বের হয়ে কবিরাজের সামনে এসে বসে গেল। কবিরাজ কামালকে দেখে একটা রহস্যময় হাসি দেয়। কবিরাজকে দেখে
এটা বুঝে গেল সে মনে হয় গুপ্তধন পেয়ে গেছে। কামাল কোনো কথা না বলে কবিরাজের সামনে এসে বসে গেল আর কবিরাজকে বলতে লাগলো, তুই অনেক বড় ভুল করলি আমাকে ডেকে, আর তার চাইতেও বড় ভুল করলি আমাকে বন্দি করে তোর গোলাম বানাবি এইটা ভেবে। আজ আর তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। তোর মতো একজন কবিরাজ মারিচিনকে বন্দি করবি আর তোর গোলাম করে রাখবি, এটা তুই ভাবলি কি করে? তখন সেই কবিরাজ বলতে লাগলো, মারিদ, তুই আজ আমার হাতে বন্দি হবি আর তোকে আমার সাথে নিয়ে যাব। তুই আমার গোলাম হয়ে যাবি, তোরে দিয়ে আমি আমার সব কাজ করব। এটা বলে কবিরাজ তার হাতে একটা ডিম নিল আর সেই ডিমটা কামালের মাথায় ছুঁড়ে মারলো। কামাল তখন একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে এক লাফে সেই কবিরাজের গলা টিপে ধরলো। এই দৃশ্য দেখে সবাই যখন সেই কবিরাজকে বাঁচাতে চাইলো, ঠিক তখন কবিরাজ আর কামালের চারপাশে আগুনের গোলবৃত্ত হয়ে গেল, যার জন্য কেউ আর কামাল আর কবিরাজের কাছে আসতে পারছিল না। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল, প্রায় 20 হাত দূরে থাকা মানুষও দাঁড়িয়ে থাকতে পারছিল না। আর সেই আগুনের গোল বৃত্তের ভেতর থেকে কবিরাজের চিৎকার ভেসে আসতে লাগলো। কবিরাজ তখন বলছিল, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, আর কখনো আমি কবিরাজই করব না, এবারের মতো আমাকে ক্ষমা করে দে মারিদ। তখন মারিদ জিনটা বলতে লাগলো, তোর কোনো ক্ষমা নেই। তুই আমার উপর পচা ডিম ভাঙলি, অনেক বড় বেয়াদবি করছস, আর এই বেয়াদবি করার জন্য তোর মৃত্যু অবধারিত। কেউ তোকে বাঁচাতে পারবে না। একটু পর সব শান্ত হয়ে গেল, কোনো আওয়াজ আসছিল না সেই আগুনের গোলবৃত্ত থেকে। আস্তে আস্তে আগুনটাও নিভে গেল। আগুন নিভে যেতেই সবাই খেয়াল করলো কবিরাজ মাটিতে পড়ে আছে, তার সারা গায়ে আঁচড়ের দাগ। কবিরাজের ঘাড়টা একদম মটকে দিয়েছে। সবাই কাছে গিয়ে দেখলো সেখানে কবিরাজের মৃতদেহটা খুব বিবস্ত্রভাবে পড়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেখানে কামাল ছিল না, কোথায় যেন উধাও হয়ে গিয়েছে কামাল। আর এইদিকে সারা গ্রামে, এমনকি আশেপাশের 10 গ্রামেও জানাজানি হয়ে গেছে এই বিষয়টি। অন্যদিকে 3 দিন চলে গেল, কিন্তু কামালের কোনো সন্ধান পাওয়া গেল না। রহিমউদ্দিন অনেক হুজুর আর অনেক তান্ত্রিকের কাছে গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। প্রথম কারণ হলো সে একজন সুদ খাওয়া মানুষ, আর দ্বিতীয় কারণ হলো মারিদের নাম শুনে সবাই অনেক ভয় পেয়ে যেত। এমন করে চলে গেল আরো 10 দিন, কিন্তু এই 10 দিনেও কামালের কোনো দেখা পায়নি। 11 দিনের মাথায় কামালের রক্তাক্ত লাশ পাওয়া গেল গফুর মিয়ার জমিতে। সবাই গিয়ে দেখলো কামালের লাশটা অর্ধেক মাটিতে পুঁতে রাখা হয়েছে, আর পা দুইটা মাটির উপর উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ তো আরো ভয় পেতে লাগলো, কারণ এটা তো আর সাধারণ কিছু হতে পারে না। তবে গ্রামের মানুষ অনেক খুশি ছিল, কারণ রহিমউদ্দিন তাদের টাকা পয়সা, এমনকি জমি বাড়ি হাতিয়ে নিয়েছিল সুদের টাকার বিনিময়ে। এক কথায় যেমনটা গফুর মিয়ার সাথে হয়েছিল। এমন করে চলে গেল বেশ কিছুদিন, আর আস্তে আস্তে এবার রহিমউদ্দিন অদ্ভুত আচরণ করতে শুরু করে দিল। সে যাকেই দেখতো তাকেই বলতো, এই টাকা নিবি, আমি তোদের সুদে টাকা দেব, নিবি? সবাই তখন বুঝতে পারলো রহিমউদ্দিন মনে হয় পাগল হয়ে গিয়েছে। সত্যি বলতে রহিমউদ্দিনের এই অবস্থা দেখে গ্রামের মানুষ যে কষ্ট পাবে বিষয়টি কিন্তু এমন না, কারণ গ্রামের সবাই তার প্রতি অনেক বেশি বিরক্ত ছিল, কারণ সে কাউকে শান্তিতে থাকতেই দিত না। রহিমউদ্দিনের কাছে অনেক টাকা পয়সা ছিল, যার জন্য কেউ তার বিরুদ্ধে গিয়েও কথা বলতে পারতো না। আর যদি কেউ তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করত, তাহলে তার অনেক ক্ষতি হয়ে যেত। আর এই ভয়ে কেউ কিছুই বলতো না। আর আজ যখন রহিমউদ্দিন পাগল হয়ে গেল,
তখন গ্রামের মানুষ রহিমউদ্দিনের এই সব পাগলামে আচরণ দেখে হাসতো আর মজা নিত। সবাই একটা কথাই বলতো, মানুষকে কষ্ট দিলে, মানুষকে ঠকিয়ে খেলে তার পরিণাম এমনটাই হয়। আল্লাহ ওর বিচার করছে। রহিমউদ্দিনের ছোট ছেলে সে কিন্তু একজন ভালো মানুষ ছিল। আগেই বলছি, গোবরে পদ্ম ফুল বলে একটা কথা আছে, সেও সেটাই। একটা খারাপ মানুষের ঘরে একজন ভালো মানুষ জন্ম নিয়েছিল। আর সত্যি বলতে তার পরিবারের ছোট ছেলে আর তার মা দুইজন বাদে সবাই রহিমউদ্দিনের সঙ্গী ছিল। আর তাই রহিমউদ্দিনকে তার ছোট ছেলে ঘরে তালা দিয়ে রেখে দিল। বাইরের মানুষের বাজে বাজে কথা শুনতে তাদের আর ভালো লাগছিল না। এমনকি দিন দিন রহিমউদ্দিনের এমন অবস্থা হয়ে গেছে যেটা সত্যিই অনেক খারাপ। রাস্তাঘাটে পচা খাবার, এমনকি গোবরের নিচে যে পোকাগুলো থাকে সেইগুলোও সে খেয়ে ফেলতো। এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল রহিমউদ্দিনের। আর এর জন্যই তার বাবাকে ঘরে বন্দি করে রেখেছিল। আর বন্দি অবস্থায় রহিমউদ্দিন প্রতিদিন একটাই কথা বলতো, আমারে মেরে ফেল, আমি মরে যেতে চাই, এই কষ্ট আমার আর সইতে পারছি না, আমার একটু বিষ দে, নয়তো একটা দড়ি দে, আমি মরে যেতে চাই। সারাদিন রহিমউদ্দিন একা একা এই কথাগুলোই বলতে থাকতো। সে একা একা কার সাথে যেন কথা বলতো আর কান্না করত। মাঝে মাঝে সেই রুম থেকে ভেসে আসতো ভয়ঙ্কর এক চিৎকার। এইদিকে রহিমউদ্দিনের ডান হাত আর ডান পা আস্তে আস্তে পচে যেতে লাগলো, আর তার পায়ে হাতে পোকা হতে লাগলো। সেই পোকাগুলো আস্তে আস্তে তার হাত আর পা খেয়ে নিচ্ছে। এমন করে চলে গেল অনেক দিন। আর এইদিকে পোকাগুলো রহিমউদ্দিনের ডান হাত পর্যন্ত খাওয়া শেষ, আর অন্যদিকে ডান পায়ের হাঁটু পর্যন্ত পোকা খেয়ে নিয়েছে। রহিমউদ্দিনের ঘরের আশেপাশে গেলেই বাজে গন্ধ আসতো, আর তাই গ্রামের মানুষ তাদের বাড়ির আশেপাশ দিয়ে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু তার ছোট ছেলে আর রহিমউদ্দিনের বউ, এরা দুইজন কোথাও যায়নি। ওরা সেই বাড়িতেই থাকতে লাগলো। খারাপ হলেও তো বাবা, তাই ফেলে দিতে পারছিল না। রহিমউদ্দিনের ছোট ছেলে আমিরুল অনেক হুজুরের কাছে গেল, কিন্তু কেউ রাজি হয়নি আসতে। এমনকি রহিমউদ্দিনকে নিয়ে হাসপাতালেও গিয়েছিল, কিন্তু সেখানে ডাক্তার রহিমউদ্দিনকে হাসপাতালে ভর্তি করেনি, কারণ রহিমউদ্দিনের শরীর থেকে এতটাই বাজে গন্ধ আসছিল, দুইজন নার্স সেখানেই বমি করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল। অন্যদিকে তার হাত থেকে আর পা থেকে পোকা আর পচা রক্ত টপ টপ করে বেয়ে পড়ছিল। তখন ডাক্তার রহিমউদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলল, আর হাসপাতাল থেকে চলে যেতে বলল। রহিমউদ্দিনের ছোট ছেলে আমিরুল তার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলো আর কান্নাকাটি করতে লাগলো। তার বাবাকে আর বাঁচাতে পারবে না এই ভেবেই সে কান্না করছিল। বাবা যতই খারাপ হোক, তারপরেও সে বাবা। আমিরুল তার বাবাকে ফেলে দিতে পারছিল না। এমন করে দিন যেতে লাগলো, আর রহিমউদ্দিন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। রহিমউদ্দিন বুঝতে পারছিল মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। একদিন দুপুরে আমিরুল আর তার মা ঘরে ঘুমিয়েছিল, আর ঠিক তখন তাদের ঘরের দরজায় টক টক একটা আওয়াজ হলো। তখন আমিরুল ঘর থেকে বের হয়ে আসলো, আর বাইরে এসে দেখলো পাটের বস্তা গায়ে দেওয়া চুলগুলো এলোমেলো, সারা গায়ে ধুলো লেগে আছে এমন একটা পাগল দাঁড়িয়ে আছে। আর সেই পাগলকে দেখে রহিমউদ্দিনের ছোট ছেলে আমিরুল বলতে লাগলো, কে আপনি, আর আপনার এই অবস্থা কেন? আপনার সারা গায়ে অনেক ময়লা লেগে আছে। তখন সেই পাগলটা একটা হাসি দিয়ে বলল, বাপুরে, আমি নবু, মানুষ আমারে নবু পাগলা কয়ে ডাকে, তুই আমারে নবু পাগলা বলে ডাক দিতে পারিস। তখন আমিরুল বলল, আরে আমি কেন আপনাকে পাগল বলে ডাক দেব? আপনি একটু অপেক্ষা করেন নবু দাদু, আমি এখনই ঘর থেকে আসছি। তখন নবু পাগলা বলতে লাগলো, বাপু, আমারে কিছু খাইতে দে, আমার অনেক খিদা লাগছে, আমি কয়টা ভাত খাইতে আইছি বাপু। তখন আমিরুল বলল, নবু দাদু, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে আমিরুল চলে গেল ঘরের ভেতর,
আর 1 মিনিট পর সে ঘর থেকে বের হয়ে আসলো একটা পানি ভর্তি বালতি হাতে নিয়ে, আর এসেই নবু পাগলাকে গোসল করাতে শুরু করে দিল। নবু পাগলা বলতে লাগলো, এটা তুই কি করতেছিস বাপু? আমার নোংরা গায়ে হাত দিতেছিস, তোর কি ঘৃণা করে না? তখন আমিরুল বলে উঠল, দাদু, আমার এই কাজ করে অভ্যাস আছে, তুমি চুপ করে বসে থাকো। নবু পাগলা একটা হাসি দেয় আর কোনো কথা বলে না। তখন আমিরুল তার কাজ নিজের মতো করে করে গেল। নবু পাগলকে ভালো করে গোসল করিয়ে দিল, গামছা দিয়ে সারা শরীর মুছে দিল। তারপর নবু পাগলকে তার একটা লুঙ্গি দিল পরার জন্য। সবকিছু দেখে নবু পাগল মুস্কি মুস্কি হাসতে লাগলো। নবু পাগলার হাসি দেখে আমিরুল বলতে লাগলো, দাদু, আপনি আমাকে দেখে বারবার হাসছেন কেন? তখন নবু পাগলা বলল, তরে দেখে কেন হাসি সেটা পরে বলবো, এখন আমারে কয়টা ভাত দে, আমার অনেক খিদা লাগছে। তখন আমিরুল ঘর থেকে ভাত নিয়ে আসলো, আর নবু পাগলা পেট ভরে সেই ভাত খেলো। খাওয়ার পর নবু পাগলা বলতে লাগলো, তোদের বাড়ির ওই ঘর থেকে বাজে গন্ধ আসছে রে, মনে হয় সেই ঘরে কোনো সুদখোর বন্দী হয়ে আছে। আমিরুল এই কথা শুনে মাথাটা নিচু করে চুপ হয়ে গেল। তখন নবু পাগলা বলতে লাগলো, দেখ বাপু, মাথা নিচু করে রেখে লাভ নাই, বলতো ওই ঘরে কোন সুদখোরকে বন্দি করে রাখলি? তখন আমিরুল বলতে লাগলো, দাদু, এই ঘরে আমার বাবা আছে, আর আপনি যা বলছেন সেটাই ঠিক। আমার বাবা একজন সুদ খাওয়া মানুষ। উনি জীবনে অনেক খারাপ কাজ করেছে, অনেক মানুষের জমি দখল করেছে। জীবনে কোনো ভালো কাজ করেছে বলে আমার জানা নেই, কিন্তু কি আর করব, বাবা বলে কথা, ফেলে তো দিতে পারবো না। হঠাৎ করে আমার পরিবারে নেমে আসলো এক অন্ধকার ছায়া। আমার বড় ভাই, আমার মেজো ভাই, ওরা হঠাৎ করেই অস্বাভাবিকভাবে মারা গেছে। আর বাবা হঠাৎ করে এমন পাগল হয়ে গেছে, তার ডান হাত ডান পা পচতে শুরু হয়ে গেছে, আর তার জন্য এমন গন্ধ বের হচ্ছে। গ্রামের কেউ আমাদের বাড়িতে আসে না। অনেকদিন পরে এই বাড়িতে আপনি একমাত্র আসলেন দাদু। আমার বাবাকে অনেক কবিরাজ হুজুর তান্ত্রিক দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। একজন কবিরাজ এই উঠানেই মারা গেছে। সবকিছু শুনে নবু পাগলা বলতে লাগলো, বাবু, এবার তুই থাম, আমি সব জানি। তোর বাবার সাথে যা হচ্ছে এটা হবার কথাই ছিল রে বাপু। তুই আমারে অনেক খুশি করেছিস, আর তাই আমি তোর একটা উপকার করে দিয়ে যাব। তবে তার জন্য আমার একটা ষাঁড় গরু লাগবে, তাও আবার হালাল টাকায় কিনতে হবে, একদমে, কোনো দামাদামি করতে পারবি না। তখন আমিরুল বলল, দাদু, হালাল টাকা কোথায় পাবো? আমার বাড়িতে যা দেখছেন সব তো আমার বাবার টাকার কেনা, আর আমার বাবা জীবনে কখনো হালাল টাকা উপার্জন করে নাই। ঠিক তখন ঘর থেকে আমিরুলের মা আমিরুলকে ডাক দিল আর বলতে লাগলো, আমিরুল, আমার কাছে কিছু গহনা আছে, তোর নানা নিজের জমি বিক্রি করে আমাকে কিনে দিয়েছিল। এই গহনাগুলো বিক্রি করে ষাঁড় গরু কিনে নিয়ে আয়। আমিরুল আর দেরি না করে চলে গেল বাজারে, আর গহনা বিক্রি করে বড় একটা ষাঁড় কিনে নিয়ে আসলো। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। নবু পাগলা তখন তাদের ঘরের মাঝখানে 7টা মোমবাতি জ্বালিয়ে আর মাটিতে চুপ করে বসেছিল। এরপর দোয়া পড়তে লাগলো। ঠিক তখন ঘরের চারদিকে অদ্ভুত একটা আওয়াজ শুরু হলো। টক টক আওয়াজ হতে লাগলো। হঠাৎ করে বাইরে অনেক তুফান শুরু হলো, আর নবু পাগলার সামনে থাকা মোমবাতিটি নিভে গেল। তখন একটা আওয়াজ আসলো। আওয়াজটা গম্ভীর গলায় ছিল। কেউ একজন বলল, আসসালামু আলাইকুম নবু পাগলা। নবু পাগলা সালামের উত্তর দিল। তখন সেই অদৃশ্য অবয়বটা বলতে লাগলো, নবু, আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে, সম্মানী মানুষ হয়ে এই পাপীকে বাঁচাতে আসলেন। এই দৃশ্য দেখে আমি অনেক লজ্জিত হচ্ছি। তখন নবু পাগলা বলতে লাগলো, দেখ মারিত, তুই তো ভালো করেই জানিস আমি কে বা আমি কি করতে পারি।
আর আমি যখন এই বাড়িতে আসছি ঠিক তখন আমি বুঝতে পারছি এখানে তুই আছিস। আর আমি এটা ভালো করেই জানি তুই মারিদ কখনো খারাপ কাজ করতে আসিস না। তোদের জগতের অন্য মারিদ জিন জাতিগুলো অনেক খারাপ আর নিকৃষ্ট, আর তাদের মধ্যে তুই একজন ভালো জিন। আর ঠিক তেমনই হলো এই পরিবারটা। এই পরিবারের বাকি সদস্যগুলো রহিমের মতো খারাপ মানুষ ছিল, শুধু আমিরুল আর তার মা ছাড়া। তখন সেই মারিদ জিন বলতে লাগলো, ওরা দুইজন ভালো বলেই আমি ওদের কোনো ক্ষতি করি নাই, নয়তো এদের কেউ কবেই মেরে ফেলতাম। নবু পাগলা তখন বলতে লাগলো, মারিদ, আমি জানি সবকিছু। এবার আমি যা বলি তাই কর। তুই এবার রহিমউদ্দিনকে ছেড়ে দে, সে অনেক শাস্তি পেয়েছে। তখন মারিদ জিন বলতে লাগলো, নবু, এমন কথা কি করে বলতে পারলেন? আপনি তো জানেন এই পাপী কি কি করেছে। আমি এখনো গফুর মিয়ার মৃত্যুর কথা ভুলতে পারি নাই। আমি সেদিন আসরের নামাজ পড়ছিলাম, আর আমার পাশেই গাছে গফুর মিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি সেদিন গফুরের শেষ কথাগুলো শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি নামাজে ছিলাম, আর তাই গফুর মিয়াকে বাঁচাতে পারি নাই। আর ঠিক সেদিন আমি ঠিক করেছিলাম রহিমউদ্দিনের পরিবারকে আমি শেষ করে দেব। গফুর মিয়া সেই দিন একটা দড়ি হাতে নিয়ে আসছিল, আর কান্না করতে করতে বলছিল, আমার শেষ সম্বল ছিল এই জমিটা, আর এই জমিটা আমাকে ঠকিয়ে নিয়ে গেল রহিমউদ্দিন। আর আমি জমি আনতে গেলাম, সে আমাকেও অপমান করলো, সাথে আমার মেয়ের জামাইকেও অপমান করে দিল। আমার স্বপ্ন ছিল আমার এই জমিটা আমার নাতিকে দিয়ে যাব, আর এটাই যখন দিতে পারলাম না, তাহলে এই জীবন রেখে কি হবে? আমি আর বাঁচতে চাই না, আমি মরেই যাব। এটা বলে কান্না করতে করতে গাছের ডালে দড়ি দিয়ে মারা গিয়েছিল গফুর মিয়া। আমি নামাজে ছিলাম, আর তাই তাকে বাঁচাতে পারিনি। নামাজ শেষ করেও আমি অনেক কান্না করেছি গফুর মিয়ার ঝুলন্ত লাশটা দেখে, কারণ তার মরার আগের শেষ কথাগুলো অনেক বেশি কষ্টের ছিল। আর তখন আমি ঠিক করেছিলাম রহিম মিয়াকে আমি শাস্তি দেবই দেব, সাথে তার দুই ছেলেকেও। তখন সবকিছু শুনে নবু পাগলা বলতে লাগলো, মারেদ, আমি সবকিছুই বুঝতে পারছি রে বাবু, কিন্তু এবার তোর রহিমউদ্দিনকে ছেড়ে চলে যেতে হবে। আর আমি নবু পাগলা তোরে কথা দিলাম, এই রহিমউদ্দিন যতদিন বেঁচে থাকবে ততদিন আর কোনো খারাপ কাজ করবে না। গফুরের মেয়ে আর মেয়ের জামাইকে নিজের মেয়ের জামাই করে রাখবে। গফুরের মেয়ে রোজিনা আজ থেকে রহিমউদ্দিনের মেয়ে হয়ে থাকবে। আর এতদিন যাদের জমি দখল করেছে সবার জমি তাদের নিজেদের কাছে ফিরিয়ে দেবে তার ছোট ছেলে আমিরুল। এবার তুই এখান থেকে চলে যা বাপু। আমি জানি তুই একটা ভালো জিন, আর তাই আমি চাই না তোর কোনো ক্ষতি করে ফেলতে। আমি তোর জন্য একটা উপহার রেখে দিছি, আর এই উপহার হলো তোর সততার উপহার। বাইরে গিয়ে দেখবি অনেক বড় একটা ষাঁড় গরু বাঁধা আছে, সেটা তোর জন্য। যাওয়ার সময় গরুটা নিয়ে যাস বাবু। তখন সেই মারিচ জিন বলতে লাগলো, নবু, আপনাকে সম্মান করি, আর তাই চলে যাচ্ছি। আশা করি আপনিও আপনার কথা রাখবেন। এটা বলে সেই মারিচ জিন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বাহিরে ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। নবু পাগলা বুঝতে পারে এটা উপহারটা নিয়ে যাওয়ার আওয়াজ। নবু পাগলা তখন আমিরুল আর তার মাকে বলল, সবকিছুই তো শুনলা তোমরা, এবার কি আমার আর কিছু কইতে হইব, নাকি বাকি কাজ তোমরাই করতে পারবা? তখন আমিরুল কান্না করতে করতে বলতে লাগলো, নবু দাদু, আমি সব বুঝতে পারছি, আর বাকি কাজটাও আমি করে নেব। আজ থেকে গফুর চাচার মেয়ে রোজিনা আমার বড় বোন,
আর যাদের জমির দলিল আমার বাড়িতে আছে তাদের দলিল সকলের হাতে আমি নিজে ফেরত দিয়ে আসব। তখন নবু পাগলা একটু মাটি হাতে নিয়ে বলে, এই মাটিটা আল্লাহর নাম নিয়ে তোর বাবার পায়ে আর হাতে 7 দিন মালিশ করে দিবি। ইনশাআল্লাহ 7 দিনেই তোর বাপ আগের মতো হইয়া যাইব। কিন্তু যে হাত আর পা খেয়ে ফেলেছে সেইগুলো আর ফিরে আসবে না। ধরে নে এটা তার পাপের শাস্তি। আজ শুধু তোর জন্য আমি এই পাপীকে সাহায্য করলাম। এটা বলে নবু পাগলা ঘর থেকে বের হয়ে গেল। পেছন থেকে আমিরুল অনেক ডাকাডাকি করলো, কিন্তু চোখের পলকেই কোথায় যেন হারিয়ে গেল নবু পাগলা। 7 দিন পর রহিমউদ্দিন প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমিরুল, রহিমউদ্দিন ও তার বউ 3 জন চলে গেল রোজিনার স্বামীর বাড়িতে। আর সেখানে গিয়ে রহিমউদ্দিন রোজিনার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো আর কান্না করতে লাগলো। রোজিনা আর তার স্বামী তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ এত খারাপ একটা মানুষ আজ এই অবস্থায়, তাও আবার আমাদের পায়ে ধরে কান্না করছে আর ক্ষমা চাচ্ছে। রোজিনা তখন বলতে লাগলো, কি হয়েছে আপনার? তখন রহিমউদ্দিন তার ব্যাগ থেকে জমির দলিল বের করে দিল আর দলিলটা রোজিনার হাতে দিল। কান্না করতে করতে রহিমউদ্দিন বলতে লাগলো, গফুর ভাইয়ের শেষ ইচ্ছা ছিল এই জমিটা তার নাতির হাতে তুলে দেবে। আমার লোভের জন্য সেটা উনি করে যেতে পারলো না। আমার জন্য উনি মারা গেল। মারে, আমারে তুই ক্ষমা করে দে। আজ থেকে আমি গফুর ভাই হয়ে তোর বাবা আর তোর ছেলের নানা হয়ে বাকিটা জীবন কাটাতে চাই। আমার তো কোনো মেয়ে নাই, তুই আমারে ক্ষমা করে দে মা, আর আমার মেয়ে হয়ে যা। আমি আমার অতীতের সব অপকর্মের ফল পেয়েছি, এই দেখ আল্লাহ আমার বিচার করে দিছে। তখন রোজিনা কান্না করে দিল আর বলতে লাগলো, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর আমার বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বারবার বাড়িতে যাওয়ার জন্য মন কাঁদতো, কিন্তু বাবার শেষ সম্বলটাও আপনি নিয়ে গিয়েছেন। বাবার বাড়িতে ইচ্ছে থাকলেও আর যাওয়া হয়নি। আজ থেকে আমি আমার বাবার বাড়িতে যেতে পারবো। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? আমি আপনাকে বাবা হিসেবে মেনে নিলাম। আজ থেকে আপনি আমার বাবা। এরপর রোজিনা সবকিছুই ক্ষমা করে দিল। প্রিয় লিসেনার এবং ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। আজকে একটু ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। আজকের ঘটনাটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। আবারও ফিরে আসব রহিমা তান্ত্রিকের নতুন ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই নবু পাগলার আজকের ঘটনাটা কিন্তু একদমই ইউনিক আর ভিন্ন রকম ছিল। মানে প্রথমত যখন ঘটনাটা শুরু হলো তখন ধারণা ছিল একরকম, মাঝখানের টুইস্টটা খুবই ভালো ছিল। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। তো প্রিয় লিসেনার, আপনাদের কাছে কেমন লেগেছে মোকসেদ ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com।
আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।